আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ। ভারতের ত্রিপুরায় বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছে। আজ স্থানীয় সূত্রের বরাতে বিবিসি বাংলার খবরে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় মহেশপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহতকে ভারতের ধর্মনগর হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর জানাবো, দীপুচন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন শিক্ষা উপদেষ্টা। ময়মনসিংহের সম্প্রতি কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডে প্রধান উপদেষ্টার কার্যালয় গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। আজ প্রধান উপদেষ্টার উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে 4 আসন খেজুর গাছে ভোট চাইলেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম। সমঝোতার ফলে জমিয়তে উলামায়ে ইসলাম যেসব আসনে প্রার্থী দেবে সেসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। একইভাবে বিএনপির আসনগুলোতেও প্রার্থী দেবে না জমিয়তে উলামায়ে ইসলাম। সংবাদ সম্মেলনে এসব আসনে খেজুর গাছ প্রতীকে ভোট চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো, 14 ঘন্টায় 23.5 লক্ষ টাকা পেলেন তাসনিম জারা। ঢাকা 9 আসনে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার নির্বাচনী তহবিলে 14 ঘন্টায় 23,68,000 টাকা জমা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি এই তথ্য শেয়ার করেছেন। এবং সর্বশেষ জানাবো, চাকরিতে প্রবেশের 32 বছরে বাধা কাটল সুবিধা পাবেন যারা। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে 32 বছরের বেশি বয়সসীমার বিধি ও বিধিমালা কার্যকরের বাধা কাটল এ সংক্রান্ত অধ্যাদেশ সংশোধন আনা হয়েছে। বেসরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ। ভারতের ত্রিপুরায় বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার স্থানীয় সূত্রের বরাতে বিবিসি বাংলার খবরে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতকে ভারতের ধর্মনগর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা বিজি হাসপাতালে রেফার করা হয়েছে। দাবি অনুযায়ী কর্তব্যরত অবস্থায় 97 নম্বর ব্যাটালিয়ন বা বিএসএফ এর জওয়ান বিপিন কুমার গুলিবিদ্ধ হন। তার বয়স 35 বছর। ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্যী জানিয়েছেন, ওই জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের 2টা জখম পেয়েছে তারা। এছাড়াও তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্টেবল হয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে আহত জওয়ান চিকিৎসা চলছে। বিবিসির ওই প্রতিবেদন প্রকাশ করার সময় বিএসএফ এর স্থানীয় দপ্তর বা দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএসএফকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
দীপুচন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন শিক্ষা উপদেষ্টা। ময়মনসিংহের সম্প্রতি কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রধান উপদেষ্টার কার্যালয় গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার মঙ্গলবার ময়মনসিংহে পরিবারের সাথে দেখা করেছেন এবং এই কঠিন সময় সরকারের সহানুভূতি এবং সহায়তার আশ্বাস দিয়েছেন। আরও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার পুনর্ব্যক্ত করেছে যে এই হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধমূলক কাজ, যার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এবং বাংলাদেশি সমাজে এর কোনো স্থানও নেই। অভিযোগ, গুজব কিংবা বিশ্বাসের পার্থক্য এখনই সহিংসতাকে অজুহাত দিতে পারে না এবং কোনো ব্যক্তির আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। সরকার আইনের শাসনের প্রতি তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। অভিযুক্ত অপরাধ তদন্ত এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষমতা কেবল রাষ্ট্রের। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এই অপরাধের সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা রয়েছে যে মামলাটি সম্পূর্ণরূপে এবং ব্যতিক্রম ছাড়াই অনুসরণ করা হবে। আইনের পূর্ণ শক্তির সাথে এই ধরনের সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের সহিংসমূলক কর্মকাণ্ড যেন না ঘটে সে ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে। ৪ আসনে খেজুর গাছে ভোট চাইলেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম। সমঝোতার ফলে জমিয়তে উলামায়ে ইসলাম যেসব আসনে প্রার্থী দেবে সেসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। একইভাবে বিএনপির আসনগুলোতে প্রার্থী দেবে না জমিয়তে উলামায়ে ইসলাম। সংবাদ সম্মেলনে এসব আসনে খেজুর গাছ প্রতীকে ভোট চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে সমঝোতার ঘোষণা দেওয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণায় জানিয়েছে, জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসনে ছাড় দিচ্ছে বিএনপি। আসনগুলো হচ্ছে নীলফামারী ১, ডোমার ডিমলা, মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ ৪, ফতুল্লা, মুফতি মনির হোসেন কাশেমি, সিলেট ৫, জকিগঞ্জ কানাইঘাট মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল আশুগঞ্জ মাওলানা জুনায়েদ আল হাবিব। এর আগে চলতি বছরের ২৩ অক্টোবর নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে সহযোগিতা করতে হবে এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়ার অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস এবং সে অনুযায়ী তারা কাজ করছে। ১৪ ঘণ্টায় ২.৫ লক্ষ টাকা পেলেন তাসনিম জারা। ঢাকা ৯ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা নির্বাচনী তহবিলে ১৪ ঘণ্টায় ২৩,৬৮,০০০ টাকা জমা পড়েছে। মঙ্গলবার বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি এই তথ্য জানিয়েছেন। তাসনিম জারা জানিয়েছেন, তাদের নির্বাচনী ফান্ডের লক্ষ্যমাত্রা ৪৬,৯৩,৫৮০ টাকা, ফলে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি অর্থ পেয়েছেন তিনি। এজন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। সে সঙ্গে বিকাশ অ্যাকাউন্টে লিমিট শেষ হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান দেওয়ার আর্জি জানিয়েছেন যারা। এর আগে অপর এক ফেসবুক পোস্টে যারা জানিয়েছে নির্বাচনী তহবিলে ৭ ঘণ্টায় ১২ লাখের বেশি অনুদান পেয়েছেন তিনি। সোমবার নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু করেন তিনি। আরেকটি পোস্টে তাসনিম জারা লিখেছেন, আপনাদের আগেই বলেছিলাম আমরা স্বচ্ছভাবে টাকা উত্তোলন এবং খরচ করব, তাই আপনাদের সঙ্গে স্ক্রিনশট শেয়ার করছি। ২টি অ্যাকাউন্ট শূন্য থেকে শুরু হয়েছে। আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে আপনাদের সম্পূর্ণ হিসাব দেয়া হচ্ছে এবং আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি ১৪ ঘণ্টায় ২৩,৬৮,০০০ টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। এজন্য তাসনিম জারা সবাইকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, আপনারা টাকা পাঠিয়েছেন বলেই আমি জাতীয় সংসদ নির্বাচন করার জন্য টাকা পাচ্ছি। আর দীর্ঘদিন ধরে আমি বলে এসেছিলাম আমি নিজের কোনো টাকা নেই, আমি কোনো টাকা খরচ করব না, সম্পূর্ণ খরচ আপনাদের। যদি ভালো কোনো সংসদ সদস্য পেতে চান অবশ্যই এ ব্যাপারটি আপনাদেরকে বিবেচনা করতে হবে, সেখান
থেকে আপনারা আমাকে যে টাকা পাঠিয়েছেন সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি এই টাকা আমি নির্বাচনে একজন সৎ মানুষ হিসেবে আমি খরচ করব। শুধুমাত্র যারাই গণ অভ্যুত্থানের শক্তিকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের ভোটে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করতে পারবো, এমনটা জানিয়েছেন তাসনিম জারা।